দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদের সাথে আমি জান্নাতুল কুলি আছি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত খবর। বাড়ি ভাড়া ৫% বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন। সকালেই বিভিন্ন জেলা থেকে শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হতে থাকেন, স্লোগানের মধ্য দিয়ে তাদের দাবির কথা জানান। সমাবেশে বক্তারা বলেন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির ৩ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফেরত যাবেন না তারা। এদিকে দুপুরে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশে যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আর বলেন বিএনপি ক্ষমতায় গেলে কোনো শিক্ষক ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামতে হবে না। ৫% বাড়ি ভাড়া পর্যাপ্ত নয়, তাই সরকারকে বিশেষ বিবেচনা করে শিক্ষকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি। সরকার আমাদের প্রজ্ঞাপন 20% প্রজ্ঞাপন মেনে নেয়, তাহলে আমরা রাজপথ থেকে আমরা ক্লাস আর ফিরে যাব না। রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্য এবং বিবৃতির মধ্য দিয়ে দলের পক্ষ থেকে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা অবহিত করেছেন এবং আপনাদের সঙ্গে বৈঠক করার মধ্য দিয়ে তা সঠিকভাবে, সম্পূর্ণরূপে, অত্যন্ত পরিষ্কারভাবে বক্তব্য উপস্থাপন করেছেন এবং বিবৃতিও প্রদান করেছেন। প্রিয় ক্যাম্পাসে ফিরল জাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদের মরদেহ। কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে জানাজা। মিটফোর্ড হাসপাতালে তার ময়নাতদন্ত শেষে দুপুরে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছায়। চোখের জলে জুবায়েদ হত্যার বিচার দাবি করেন তার সহপাঠী এবং রাজনীতির সতীর্থরা। এর আগে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে জুবায়েদকে। বংশাল থানার ওসি ধারণা করছেন ছাত্রীর বয়ফ্রেন্ডের সন্দেহের বলি হয়েছেন জুবায়েদ। ময়নাতদন্ত শেষে মরদেহ বুঝে নিয়ে জুবায়েদের বাবা কান্নায় ভেঙে পড়েন, চান সুষ্ঠু বিচার। দেখা যায় এরপরে কিন্তু তদন্তে নামে কঠোর বিচার হোক, অতি দ্রুত বিচার হোক, যাতে কোনো দীর্ঘসূত্রিতা না থাকে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেই ছাত্র হত্যা কেন জানি কোনোভাবেই এই মিছিল বন্ধ হচ্ছে না। 24 ঘন্টার মধ্যে যদি আমরা আশানুরূপ যদি রেজাল্ট না পাই, আমরা রাতের মধ্যে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। খুব ভালো মানুষ ছিল, যে মাইরা থাকে তাকে যে আল্লাহ পাকে সুস্থ বিচার চাই। এই সুস্থ বিচার চাওয়া বাদে আমার আর কিছু করার নাই। আর ভবিষ্যতে জানি এরকম মায়ের কোল খালি নেওয়া, সেটাও আমি আপনাদের কাছে আবেদন করি এবং সরকারের কাছে আমি আবেদন করি। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, ক্যাম্পাসে জাবি শিক্ষার্থী জুবায়েদের মরদেহ পৌঁছেছে। এই মুহূর্তে সেখানে সাংবাদিকদের সঙ্গে তার বাবা কথা বলছেন, তার স্বজনরা কথা বলছেন। আমরা একটু যেতে চাই সেখানে। আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিবেন, আমি ক্ষমা চাচ্ছি তার পক্ষ থেকে। আর তার সাথে যদি কারো কোনো দেনা পাওনা থাকে, অনুগ্রহ করে মেহেরবানি করে আমার কাছে আসবেন। আমি দায়িত্ব নিলাম, আমার পক্ষ থেকে তার সেই দেনা পাওনা আমি মিটিয়ে দিব। আর আপনারা সবাই আমার শিক্ষার্থী যুবকদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পর্যায়ে তার সহপাঠী জাফর কিছু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছে। আসসালামু আলাইকুম। আমাদের ছোট ভাই জুবায়েদ দীর্ঘদিন থেকে আমাদের সাথে রাজনীতি করছে। গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন। চারিদিকে অনৈক্যের সুর হতাশাজনক, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। দেশের ক্রান্তিকাল এবং অস্থিরতা চলছে মন্তব্য করে সবাইকে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে, তাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে। এটাই হচ্ছে প্রকৃতির রাজনীতির
ইতিহাসের নিয়ম। যেই জন্য দেখা যায় যে অনেক সময় কোনো রাজনৈতিক নেতা তিনি একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন। সোমবার সকাল 11:30টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, 3 বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশ, আইজিপি, বিজিবি ডিজি, আনসার ও ভিডিপি ডিজি, এনটিএমসির ডিজি, এনএসআই এবং ডিজিএফআইয়ের ডিজি সহ আইন শৃঙ্খলা বাহিনীর 18 জন সদস্য বৈঠকে উপস্থিত আছেন। ভোট প্রস্তুতির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির প্রথম বৈঠক এটি। আর বৈঠকে ইসি 4 কমিশনার, সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। দর্শক, নির্বাচন কমিশনে এই মুহূর্তে সিনিয়র সচিব আক্তার আহমেদ কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আপনার পূজা মণ্ডপে আপনার ওনারা তথ্য প্রযুক্তির ব্যবহারটা করেছেন, ওটা বলেছেন যে ওটা একটা সাকসেসফুল ইভেন্ট, সেটা আমরা ব্যবহার করতে পারি কিনা। এ বিষয়ে আমি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি যে আগামীকাল আমাদের এই ব্যাপারে একটা সেমিনার আছে, সেমিনার কাম ওয়ার্কশপ আছে, সেটাতে আমরা আরও কিছু তথ্য সন্নিবেশ করে এই জিনিসটা দেখব। আর্মি এভিয়েশন, এয়ারফোর্স এভিয়েশন, চপারে করে, হেলিকপ্টার করে নির্বাচন সামগ্রী পরিবহনের দায়িত্ব ওনারা করবেন। ওনারা একটা অনুরোধ করেছেন যে যে সমস্ত জায়গায় এয়ার শর্টই হবে সেখানে আপনার যেন হেলিপ্যাডগুলো আমরা একটু ব্যবস্থা করে রাখি, যাতে সহজে উত্তরণ এবং অবতরণ করা যায়। কি করা যাবে ভাই, আমার উচ্চতা আর একটু বাড়াতে পারলে ওটা ভালো হতো, তাই না? আপনার ভোট কেন্দ্রে অবস্থান পার্বত্য জেলায় এখানে রাখেন। আচ্ছা, যারা এ পর্যায়ে যেমন আপনার সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন একটু সিভিল পাওয়ার, তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন, এইটা যেটা আমরা এমফাসাইজ। এদিকে বিমানবন্দরের কার্গোর আগুনে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে, এমন দাবি করেছেন এক্সপোর্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ও বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতিম। দুপুরে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। পণ্যের বীমা করা ছিল না, সেগুলোর ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান করার জন্য আমরা বিনীত অনুরোধ করব। ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ এটা অত্যন্ত জরুরি। ওষুধ শিল্পের জন্য আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা গুদামের ব্যবস্থা করা। জুলাই অপরাধে শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে সাফাই দিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তার দাবি, সরকার চালাতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়, শেখ হাসিনারও তাই করেছেন। আর জুলাই আন্দোলনে কোটার বিষয়টি সম্পূর্ণ আদালতের হাতে ছিল দাবি করে তিনি বলেন, এতে তৎকালীন সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। সকালে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে যুক্তিতর্কে এসব কথা বলেন আইনজীবী। গত 16 অক্টোবর শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান চিফ প্রসিকিউটর। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানকালীন আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে।
আগুনে পুড়ে ছাইগুলো সরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স। সোমবার দুপুরে কার্গোর ৯ নম্বর প্রবেশপথ দিয়ে শুরু হয়েছে পণ্য খালাস। অগ্নিকাণ্ডের পর এই নিয়ে ৩টি শিপমেন্ট ডেলিভারি হয়েছে, আর আরও 3টি শিপমেন্ট ডেলিভারির অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে সেগুলো খালাস করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে অগ্নিকাণ্ডের তৃতীয় দিন কার্গো কমপ্লেক্স পর্যবেক্ষণ করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সকাল থেকে ভবনের ভিতরে পর্যবেক্ষণে রেখেছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। আর এর আগে শনিবার দুপুরে আগুন লাগে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে। পরদিন রবিবার বিকেলে আগুন পুরোপুরি নির্বাপন হয়। আর এই বিষয়ে সবশেষ তথ্য আমরা জানতে চাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আছেন। আরিফ, একটু জানাবেন পণ্য খালাস শুরু হয়েছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য যদি থাকে, আর ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়েছেন, তাদের কাছে থেকে আর কোনো নতুন তথ্য পেলেন কিনা? কলি দুপুর 12টা থেকে হচ্ছে পণ্য খালাসের যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে, আর এটি হচ্ছে আংশিক শুরু হয়েছে বলা যায়, কারণ সকাল থেকে এখন পর্যন্ত 3টি বিমানে করে কার্গোর যে পণ্য সেই পণ্য এখানে এসেছে। আর এখান থেকে আমরা সকাল থেকে জেনেছি যে একটির পণ্য খালাস হয়েছে, আরও 2টি হচ্ছে এখানে এখনও রাখা হয়েছে, যেগুলো আপনারা দেখছেন যে এখানে যারা পণ্য খালাসের কাজে নিয়োজিত বা যেই বিভিন্ন কোম্পানিগুলোর হচ্ছে কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে তাদের কোম্পানির পণ্য নেয়ার জন্য এখানে ভিড় করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। একই সাথে হচ্ছে এখানকার যে কার্যক্রম, যে 9 নম্বর যে প্রবেশপথ রয়েছে, সেই প্রবেশপথের কার্যক্রম আজ সারাদিন চলবে এবং হচ্ছে কালও চলমান থাকতে পারে বলে বিমানের যে কর্মকর্তারা রয়েছেন, কার্গো ডিপার্টমেন্টের যে কর্মকর্তারা রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে এখান থেকে হচ্ছে সাময়িকভাবে যেই কার্যক্রমটি সেটি পরিচালিত হবে। এরপর হচ্ছে বিমানবন্দরের আইটি ভবন রয়েছে, সেই ভবনের মাধ্যমে হচ্ছে কার্গো কমপ্লেক্সের যেই কার্যক্রম ছিল দৈনন্দিন, সেই দৈনন্দিন কার্যক্রমগুলো হচ্ছে পরিচালিত হবে, এমনটাও কিন্তু জানিয়েছেন। আর সেটিও কিন্তু অস্থায়ীভাবে পরিচালিত হবে। আর কার্গো কমপ্লেক্সে যে আগুনের ঘটনা, সেই আগুনের ঘটনায় এখনও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট হচ্ছে সেখানে, যাতে যেই ক্ষতির পরিমাণ হয়েছে বা যেই ক্ষতি হয়েছে এর পরিমাণ যাতে আর দীর্ঘায়িত না হয়, সেই বিষয়টিকে নিশ্চিত করার লক্ষ্যে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কিন্তু এখনও কার্গো কমপ্লেক্সে কাজ করে যাচ্ছেন। একই সাথে যেই ভবনটি পুরো ছাই হয়েছে, সেই ভবনটি মূলত কবে নাগাদ ঠিক করা হবে বা এটি সংস্করণ কবে করা হবে তা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিমান উপদেষ্টা জানিয়েছেন এই ব্যাপারে, তিনি বলছেন যে যতদিন পর্যন্ত এই জায়গাটি সম্পূর্ণভাবে সঠিক বা ব্যবহারযোগ্য না হবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে বিমানবন্দরের যেই 3য় টার্মিনাল সেখানে কাজ চলমান থাকবে। এছাড়া হচ্ছে যে আইটি ভবন রয়েছে, সেখানেও কাজ চলমান থাকবে। তো এখন মূলত 8-9 নম্বর যে প্রবেশপথ সেখানে কার্যক্রম চলছে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে কার্গো কমপ্লেক্সের যেসব কর্মচারীরা বা যেসব কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী 3 দিন হচ্ছে তাদের হচ্ছে যেই এয়ার কস্টিংয়ে যেই রয়েছে সেটি হচ্ছে মওকুফ করা হয়েছে। বিমান বাংলাদেশ নিজ খরচে বা সিভিল এভিয়েশন হচ্ছে নিজ খরচে সেটি পরিবহন করবে। এই ছিল কার্গো কমপ্লেক্সের থেকে আমার কাছে সবশেষ। কলি, ধন্যবাদ আপনাকে আরিফ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে জুলাই বিপ্লবের পর মৌলিক স্বাধীনতা প্রতিষ্ঠা এবং সংস্কারগুলোর মতো পদক্ষেপকে স্বাগত জানানো হয়। তবে নিরাপত্তা খাতের কাঠামোগত সংস্কার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাগুলো। একই সাথে বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে 12টি সুপারিশ তুলে ধরা হয়েছে। আর এর মধ্যে আছে গত 15 বছরে গুম খুনের মতো মানবাধিকার লঙ্ঘনের বিচার, র্যাব বিলুপ্ত করে নিরাপত্তা খাত সংস্কার, দমনমূলক আইন বাতিল এবং আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। জানাবো জেডএসআরএম নির্বাচনের পথে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে বইছে ভোটের হাওয়া। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এখন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। জেলায় নির্বাচনী আসন সংখ্যা মাত্র 1টি। নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচনে এই জেলায় মানুষ খুবই সচেতন। প্রতিশ্রুতি কিংবা দল নয়, পাহাড়ে
সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি উন্নয়নে যারা থাকবে ভূমিকা এবং তাকেই সেখানকার ভোটাররা নির্বাচিত করতে চান। আর পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে গুরুত্ব দিচ্ছেনও এলাকার মানুষ। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, আঞ্চলিকতা এই জেলার প্রধান ভোট ফ্যাক্টর হতে পারে, তবে তরুণ ভোটাররাও জনপ্রতিনিধি নির্বাচনে বেশ প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করে বাইরে এসে ভিন্ন কথা বলছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বলেন, জুলাই আন্দোলন থেকে উঠে আসা নতুন দল এনসিপিও এই দলটি কর্মকাণ্ডের সমালোচনা করছে। আলাল বলেন, মত এবং আদর্শের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, তবে তা যদি উগ্রতায় পরিণত হয় তবে তার ফল ভালো হয় না। আপনারা দেখতে পাচ্ছেন মুখে এক মনে আর এক, কথা একরকম বলছে কিছু রাজনৈতিক দল, আবার কাজ করছে আবার আর এক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। বিমানবন্দর সহ দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে কিন্তু দৃশ্যমান সংস্কার নেই। একই সাথে বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই শেখ হাসিনার দোসররা নির্বাচন বানচাল করার জন্য অগ্নিসংযোগ করবে, মানুষ হত্যা করবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দল যাতে অংশ নিতে না পারে সেই দাবি জানান তিনি। চট্টগ্রামে আগুন লাগছে, এদিকে দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক আগুন, এগুলো ষড়যন্ত্রের অংশ। সুতরাং সরকারকে বলবো, এই পতিত স্বৈরাচারের দোসরদেরকে চিহ্নিত করুন। একের পর এক আগুনের ঘটনা, এইগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয়। রাকসু নির্বাচনে ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয় নিয়ে চলছে নানা সমীকরণ, বিশ্লেষণ এবং আলোচনা সমালোচনা। পরাজিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা শিবিরের গুপ্ত রাজনৈতিক কৌশলের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ করলেও তা অস্বীকার করেছে ছাত্র শিবির। বিশ্লেষকরা বলছেন, শিবিরের কৌশলের কাছে অন্যদের পরাজয় হয়েছে। মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয়ের পেছনে কোন কোন কৌশল কাজ করেছে আর অন্যদিকে কি ঘাটতি ছিল তা নিয়ে সর্বত্র চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। ছাত্রদল, বাম সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের দাবি, শিবিরের রাজনীতিতে গুপ্ত কৌশল, বিপুল অর্থ ব্যয়ের কারণে ভোটাররা বিভ্রান্ত ও প্রভাবিত হয়েছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করে সাংগঠনিক দক্ষতাকেই জয়ের মূল নিয়ামক বলে জানান শিবিরের নেতারা। পিছনে কি হয়েছে সেটা নিয়ে আমরা আসলে না ভেবে সামনে কিভাবে আমাদের ছাত্রবান্ধব কাজগুলো করে এগিয়ে যাওয়া যায়, কিভাবে আমাদের যে রাকসুতে আমাদের যেই পরাজয়টা হয়েছে আমরা সেটি কিভাবে ওভারকাম করব সেটি নিয়ে কিন্তু আমরা আসলে ভাবছি। মানি, মাসেল, মিডিয়া, এই তিনটা বিষয়ের প্রয়োগ কিন্তু এই রাকসু নির্বাচনে ব্যাপকভাবে হয়েছে। তো এই তিনটার একটাও কিন্তু আমাদের ছিল না। ভোটারদের যে সন্তুষ্টির যে আইটেমগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলা বিশাল একটা অঙ্কের টাকা খরচ করে দিছে, সেটা দিতে না পারাই স্বতন্ত্রটা আসলে অনেকটা পিছিয়ে গেছে বলা যায়। আমার যে ম্যান পাওয়ার আছে তারা খুব ডেডিকেটেডলি কিন্তু এখানে কাজ করছে, কিন্তু পক্ষান্তরে অন্যান্য দলকে যদি আপনারা দেখি যে তাদের যে অভ্যন্তরীণ দলীয় কন্দোলন, যে গ্রুপিং, এক গ্রুপ আর এক গ্রুপকে না চাওয়া, এটাও কিন্তু তাদের একটা মানে এই যে তাদের যে পরাজয়, এটার পিছনে তাদেরও কিন্তু এটা একটা অন্যতম কারণ। সাধারণ শিক্ষার্থীরা জানান, যেসব প্রার্থী তাদের কাছে পৌঁছেছে এবং জয়ের সম্ভাবনা যাদের বেশি ছিল তাদেরই ভোট দিয়েছেন। আমার প্রার্থী যাকে ভালো লেগেছে, যাকে মনে হয়েছে যে এই পদে সে যোগ্য, তাকে ভোট দেওয়ার আমরা চেষ্টা করেছি। মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স কত, সে আমার আসলে প্রতিনিধিত্ব করতে পারবে কিনা, সেই গুণাবলীগুলো কথা চিন্তা করে আমরা ভোটগুলো দিচ্ছি। মোটামুটি যারা অ্যাপ্রোচ করছে আমাদেরকে তাদেরই দিছি, এমন ছিল না যে আমরা সবাই আসছে, সবাই অ্যাপ্রোচ করছে তাদের মধ্যে থেকে আমরা বিচার করে তারপর দিছি, এরকম কিছু ছিল না। ছাত্র শিবিরের বহুমাত্রিক কৌশলের কাছে অন্যদের পরাজয় হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ছাত্রদলে আসলে খুব বেশি মানে দৃশ্যত খুব বেশি তারা বিতাড়িত অবস্থায় ছিল কিংবা তাদের কার্যক্রম চালাতে পারে না। আর
আর যে সংগঠন থেকে বেশি পাশ করছে তারা সরাসরি সেই সংগঠনের সমর্থনের কথা না বললেও একটা ব্যানারের নাম বলছে। এটা তাদের কৌশলের অংশ ছিল, সেটা ছাত্রদল করতে পারে না। ছাত্রদল এখানে আসলে তাদের কৌশলের কাছে হেরে গেছে। দ্রুত সময়ের মধ্যে রাকসু নির্বাচনের ফলাফল গ্যাজেট আকারে প্রকাশ করে নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের সম্প্রীতির শিক্ষার্থী জোট জয়ী হওয়ায় স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আবাসন, খাদ্য, যাতায়াত সমস্যা এবং সাইবার বুলিং সহ বিভিন্ন সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহণ করবে নবনির্বাচিত কমিটি। তামিম আহমেদ শরীফের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। অনুষ্ঠিত চাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়ায় নির্বাচিতদের স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, ইশতেহার অনুযায়ী দ্রুতই বিভিন্ন সমস্যা সমাধানে কাজ শুরু করবে নবনির্বাচিত প্যানেল। আবাসন সমস্যা তারা যদি আমাদের সমাধান করে দিতে পারে বা একটা লাঘব করতে পারে, তাহলে আমরা মনে করি তাদের 1 বছরের মধ্যে তাদের যে প্যানেলের যে সফলতা সেটা তারা সফল হবে। আমাদের কাজগুলো করার মতো কেউ ছিল না, আমরা একটা সমস্যা ফেস করছি বাট আমরা কাউকে জানাতে পারিনি। বাট নাও হ্যাভ সামওয়ান যাকে আমরা বলতে পারবো বিষয়গুলো, এন্ড আশা করি তারা দেখবেন বিষয়গুলো। ওনারা নির্বাচনের আগে মোটামুটি আমাদেরকে 30 থেকে 33টার মতো ইশতেহার দেয়, যে ইশতেহারগুলো সবগুলো নিয়ে ওনারা কাজ করবে বলে আমরা আশা করতে পারি। প্রত্যেকটা স্টুডেন্টের যে দাবি, যে যৌক্তিক বিষয়, সেগুলো সম্পর্কে ওনারা আমাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে, কাজ করবে। নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি সুবিধা, সাইবার বুলিং সহ নিরাপদ ক্যাম্পাস গড়ারও আহ্বান জানান তারা। মেয়েদের যে নামাজের জায়গাটা করা বা খাবারের মান উন্নয়ন করা, এই জিনিসগুলো আসলে আমাদের শুধুমাত্র যে ইশতেহারের মাধ্যমে যে করতে হবে এমন না, এগুলো একটা মানুষের বেসিক নিডের মধ্যে আসলে পড়ছে। তো আমার তাদের কাছে প্রত্যাশা হচ্ছে কি তারা যেন এই সকল বিষয়ের প্রতি নজর দেয়। প্রতিটা ফ্যাকাল্টিতে ভেন্ডিং মেশিন দেওয়া হবে, হল ওয়াইজ ফ্রিজের ব্যবস্থা করা হবে বলেছে। আশা করি তারা যেসব ইশতেহার দিয়েছে সেই ইশতেহার অনুযায়ী তারা কাজ করে দেখাবে। প্রত্যাশা থাকবে যে আমাদের প্রত্যেকটা ওয়াশরুমে যাতে স্যানিটারি ন্যাপকিনের পর্যাপ্ততা থাকে। নবনির্বাচিত চাকসু নেতারা জানান, শপথ গ্রহণ করার পরপরই ইশতেহার বাস্তবায়ন করবে তারা। আবাসন, খাদ্য ও যাতায়াত সমস্যাকে প্রাধান্য দেয়া হবে। এখনো অফিসিয়ালি আমাদের কাজ শুরু হয়নি, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে অফিসিয়ালি কাজ বুঝিয়ে দেওয়া হবে। তারপর আমরা যে ইশতেহার দিয়েছিলাম 12 মাসে আমরা 33টি সংস্কার আমরা করতে চাই, সে কাজ আমরা পরিপূর্ণভাবে আমরা শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেসিক নিড পূরণ করার জন্য এত পরিমাণ কষ্ট করতে হয়, মাঝে মাঝে সুন্দর ক্যারিয়ার স্বপ্নের মতো হয়ে যায়। ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যাতে শিক্ষার্থীরা অ্যাটলিস্ট যে বেসিক নিডগুলো পূরণ করতে পারে। চাকসুর ভিপি, জিএস সহ 26 পদের 24টিতে ছাত্র শিবির জয় পেয়েছে। এজিএস পদে জয় পায় ছাত্রদলের আয়ুবুর রহমান তৌফিক। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন তামান্না মাহবুব প্রীতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাভারে বিওপির সাবেক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিও সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, প্রধান অভিযুক্তের বিরুদ্ধে 7 দিনের এবং সহযোগী মিঠুর 2 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে গত বৃহস্পতিবার ভুক্তভোগী তরুণী বাদী হয়ে অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে মামলা করেন। আমরা গত রাতে গ্রেফতার করি। আমরা তাকেও বিজ্ঞ আদালতে আজকে সুপারিশ করব এবং তাকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য যে এই ঘটনা কেন ঘটিয়েছে, এটা অন্য তাদের কোনো বিষয় আছে কিনা, এই বিষয়গুলো তাকে যদি আমরা রিমান্ডে পাই আমরা জিজ্ঞাসাবাদে পরবর্তীতে আপনাদের জানাতে পারব। জানাবো মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য খবর। যে কোনো জাতীয় পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিবিএস এর প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। কোনো গোপনীয়তা না রেখে ডেটা সবার জন্য উন্মুক্ত রাখার তাগিদ দেন তিনি। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, মানসম্মত ডাটা প্রণয়নে
ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব এবং মানব সম্পদ উন্নয়ন সহ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। প্রমাণ নির্ভর পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নে পরিসংখ্যানের ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এবারের সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সংস্কারে গঠিত টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়। বিবিএস এর যেই পরিসংখ্যান তথ্য উপাত্ত এগুলাতে বিবিএস নিজেই প্রকাশ করার স্বাধীনতা, বিবিএস একটা প্রতিষ্ঠান হিসাবে এর স্বাধীনতা কতদূর থাকবে এর পক্ষে, এবং এই রিপোর্টটার নামই হলো স্ট্রেংথেনিং বিবিএস, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা এবং স্বাধীনতার সাথে জবাবদিহিতাও থাকতে হবে। যারা বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে পরিসংখ্যান তৈরি হচ্ছে কিনা, কোয়ালিটি, উন্নত মানের। দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। আজ থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামে, তবে আগের দামেই বিক্রি হবে রূপা। রোববার রাতে দেয়া হয় এক বিজ্ঞপ্তি এবং সেখানে বলা হয় স্বর্ণের দাম বাড়ানোর কথা জানিয়েছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 1050 টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 2,17,382 টাকা। এছাড়া 12 ক্যারেটের প্রতি ভরি 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 2,07,503 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,77,853 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,48,075 টাকা। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি 4.8% নেমে আসতে পারে, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। বিশ্লেষকদের মতে আবাসন খাতের দীর্ঘস্থায়ী সংকট এবং বাণিজ্য উত্তেজনার কারণেই মূলত অভ্যন্তরীণ চাহিদা কমে প্রবৃদ্ধির গতি মন্থর হচ্ছে। শুধু তাই নয়, সেপ্টেম্বরের পরিসংখ্যান শিল্প উৎপাদন এবং খুচরা বিক্রির গতিও কমার আশঙ্কা করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে অর্থনীতিকে গতিশীল করতে বেইজিং নতুন কোনো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে পারে। A stronger yuan currency also made export major shipping companies warned of congestion at one key. জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভঙ্গুর হয়ে পড়েছে গাজার যুদ্ধবিরতি। চুক্তি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় 97 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে গাজা কর্তৃপক্ষ। তাদের অভিযোগের মধ্যে 80 বারের মতো শর্ত ভেঙেছে দখলদাররা। হামলায় নিহত হয়েছে কাসেম ব্রিগেডের কামান্ড সহ আরও 6 সদস্য। এদিকে তেল আবিব বলছে নিজেদের সেনা নিহতের জেরেই চালানো হয়েছে এমন হামলা। এরই মধ্যে হামাসকে নিরস্ত্র করতে উপসাগরীয় আরব দেশগুলোর সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। শান্তির বদলে রক্ত আর বারুদের গন্ধে আবারও ভারী হয়ে উঠছে গাজার আকাশ। যুদ্ধবিরতি চালুর পরও দখলদারদের হামলায় প্রাণহানি হয়েছে প্রায় 100 ফিলিস্তিনির। আহত হয়েছেন 2 শতাধিক। গাজার সরকারি মিডিয়া অফিসের অভিযোগ, 80 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে সাধারণ মানুষের উপর গুলি এবং বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলছে হামাসের আক্রমণে তাদের 2 সেনা নিহত হওয়ার পরই পাল্টা হামলা চালানো হয়। তবে তারা আবারও যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার কথা জানিয়েছে। সেই সাথে বলেছে কোনো ধরনের উস্কানিতে দেয়া হবে কঠোর জবাব। এই জটিল পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন হামাসকে নিরস্ত্র করার মতো নিরাপত্তা ব্যবস্থা গাজায় নেই। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হলে হামাসকে নিরস্ত্র করতে হবে এবং এজন্য উপসাগরীয় দেশগুলোকে এগিয়ে আসতে হবে। তবে যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে বলে রোববার আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিবির আমিন, নিউজ 24। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যায় এবং বিমানবন্দরের 2 কর্মীর মৃত্যু হয়। দুবাই থেকে আসা এমিরেটস বোয়িং 747 বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার সময় বিমানে 4 জন ক্রু অক্ষত থাকলেও রানওয়েতে কর্মরত 2 কর্মী সাগরে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আর এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
নারী বিশ্বকাপ আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আর নারী বিশ্বকাপে নিয়ম রক্ষার ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরই মধ্যে আসর থেকে ছিটকে পড়েছে দুই দলই। নাভি মুম্বাইয়ের ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3:30। এখন পর্যন্ত 5 ম্যাচে 4 হার টাইগ্রেস নারীদের। শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে জয় পেলেও বাকি 4 ম্যাচে হেরেছে তারা। ব্যাটারদের ব্যর্থতার দলের এমন পরিণতি হয়েছে। আর ম্যাচের আগের দিন অনুশীলন সেরেছে জ্যোতি নাহিদারা। এই ম্যাচে একাদশে ফিরতে পারেন মারুফ আক্তার। অন্যদিকে শ্রীলঙ্কার অবদান টেবিলের 7 নম্বরে, সমান 5টি ম্যাচের একটিতেও জয় পায়নি তারা। বৃষ্টিতে 2টি ম্যাচ পরিত্যক্ত হয় তাদের নামের পাশে কেবল 2 পয়েন্ট। আসরে প্রথম জয়ের খোঁজে দ্বীপদেশটি। আর এই ছিল নিউজ 24 দুপুরের সংবাদের আপডেট। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।